এটা 1960 বা 70 ওরকম সময়কার নিউ ইয়র্ক। 1962 সালে এই শহরের কনটেক্সটেই স্পাইডারম্যানের আত্মপ্রকাশ। মার্ভেলের অ্যামেজিং ফ্যান্টাসি কমিক বইয়ের পাতায়, গল্পে স্ট্যান লি এবং তুলিতে স্টিভ ডিটকো। আমাদের জেনারেশন, মানে আমরা যারা 90s কিড, তাদের অনেকেরই স্পাইডারম্যানের সাথে প্রথম পরিচয় 2002-এর এই ছবিটার মাধ্যমে। 1965 সালে একটি মার্কিনী কলেজের সার্ভেতে ছাত্ররা তাদের প্রিয় বিপ্লবী আইকন হিসেবে চে গেভারা আর বব ডিলানের পাশাপাশি স্পাইডারম্যানের কথা উল্লেখ করে। তাহলে স্পাইডারম্যান বামপন্থী নাকি দক্ষিণপন্থী? তার অরিজিন কিন্তু বাম নয়, অন্তত ট্র্যাডিশনাল অর্থে তো নয়ই। একদিকে খেটে খাওয়া শ্রেণী চরিত্রের পিটার পার্কার ওরফে স্পাইডারম্যান, যে অর্থনৈতিকভাবে খুব একটা সচ্ছল নয়, আর অন্যদিকে 60-এর দশকের মার্কিন রাজনৈতিক প্রোপাগ্যান্ডার পোস্টার বয়, লার্জার দ্যান লাইফ সুপারহিরো। এই আপাত ভিন্ন দুটি রাজনৈতিক মেরু মিলে গেল কি করে আর কেন? আচ্ছা, একটা ব্যাপার প্রথমেই ক্ল্যারিফাই করা দরকার, স্পাইডারম্যান নিয়ে ভিডিওতে রাজনীতির কথা উঠছে কেন? উঠছে কারণ মানব সভ্যতায় কোনো কিছুই তো আর অরাজনৈতিক হওয়া সম্ভব নয়, মানে এখনো অবধি। অবজেক্টিভ নিউট্রালিটি, নিরপেক্ষ বিশ্লেষণ, এসব অবাস্তব দৃষ্টিভঙ্গির লেন্সটা সরিয়ে রাখলেই দেখা যাবে যে স্পাইডারম্যানও অরাজনৈতিক নয়, এবং সেটা আকার ইঙ্গিতে অ্যাকনলেজ করেছেন খোদ স্পাইডারম্যানের স্রষ্টা স্ট্যান লি। কিন্তু সেই রাজনীতি ওই হয় বাম নয় ডান মার্কা গোদা রাজনীতি নয়। স্পাইডারম্যানের প্রথম প্রকাশকাল 1962। 1.5 দশক আগে বিশ্বযুদ্ধ মিটে গেছে, সোভিয়েত আর মার্কিনীদের মধ্যে ঠান্ডা যুদ্ধ চলছে পুরোদমে। একদিকে ভিয়েতনাম যুদ্ধ আর অন্যদিকে ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে সারা বিশ্ব জুড়ে প্রতিবাদ প্রতিরোধ, যার আঁচ পড়ছে কলেজ ক্যাম্পাসগুলোতেও। 68 সালে ফ্রান্সের ছাত্র আন্দোলন, অবশ্য শ্রমিকদের সাহায্য নিয়েই। এই উত্তাল দশকেই মার্ভেল কমিক্স নিয়ে এলো এক টিনেজারকে, পিটার পার্কার। খানিক ইন্ট্রোভার্ট, একসময় যে ধরনের চরিত্রদের নার্ড বলে ব্যঙ্গ করা হতো। সোশ্যাল ইন্টারাকশনের ব্যাপারে সে খুব একটা চৌখস নয়। মধ্যবিত্ত আঙ্কেল বেন আর আন্ট মে, এই দুজনের সাথে তার বাস। বিজ্ঞান প্রদর্শনীতে গিয়ে রেডিও অ্যাক্টিভ মাকড়সার কামড় খেয়ে তার শরীরে বেশ কয়েকটা মাকড়সা সুলভ ক্ষমতা চলে আসে। মানে ওই দেয়াল টেয়াল বেয়ে ওঠা, বিশাল বিশাল লাফ দিয়ে এক বিল্ডিং থেকে আরেক বিল্ডিং এ যাওয়া। একটু খাটাখাটনি করে কেমিস্ট্রি জিনিয়াস পিটার একটা ওয়েব শুটারও বানিয়ে নেয়। এই হলো বেসিক গপ্প। এক একটা সিরিজের ইন্টারপ্রিটেশন এক এক রকম অবশ্য, কিন্তু মোটের ওপর কমিক বইয়ের পিটার পার্কার খুব স্পষ্টভাবেই শ্রমজীবী পরিবারের সদস্য। তার বাসস্থান খুবই সাধারণ। অসুস্থ আন্ট মেয়ের জন্য দৌড়ঝাঁপ করে ওষুধপত্র কিনে আনতে হয়, একেবারে সাধারণ মানুষের মতোই। তার আন্ট মেয়ে অসুস্থ হয়ে যখন হাসপাতালে ভর্তি, তখন সে জানতে পারে চিকিৎসার জন্য $1000 লাগবে। শুনে তার মাথায় হাত, অত টাকা তো তার নেই। অর্থাৎ সে নিজেই যখন ছাত্র, তখনই তাকে অতগুলো টাকা খেটে রোজগার করতে হবে। আঙ্কেল বেন মারা গেছেন, পরিবার সচ্ছল নয়। স্পাইডারম্যান আর ভিলেন ইলেকট্রোর ছবি খুব ঝুঁকি নিয়ে তুলে সেগুলোকে ডেইলি বিউগেল কাগজে বেচে টাকা রোজগার করে পিটার। কাগজের সম্পাদক মাঝে মাঝেই তাকে খাটিয়ে নিয়েও পয়সা দেয় না। এদিকে বাড়িওয়ালা তাদের ক্রমাগত বাড়ি ভাড়ার জন্য তাগাদা দেয়। আন্ট মে পিটারকে না জানিয়েই নিজের গয়না বেচে বাড়ি ভাড়ার টাকা জোগাড় করতে থাকেন। আর্থিক সমস্যা থেকে কিভাবে মুক্তি পাওয়া যাবে তা ভেবে পিটার ফ্রাস্ট্রেটেডও হয়ে পড়ে। এদিকে তাদের সেভিংস অ্যাকাউন্ট ততদিনে ফাঁকা। আন্ট মে যখন হার্ট অ্যাটাকের পর সেরে উঠছেন, তখন ওষুধ কেনার পয়সা কি করে আসবে তা ভেবে পিটারের ঘুম মাথায় ওঠে। অর্থাৎ সুপার হিরো হোক আর যাই হোক, বাস্তবের খেটে খাওয়া মানুষকে যেরকম সংগ্রাম করতে হয়, পিটারকে ঠিক সেই রকম স্ট্রাগলই করতে হয়। বাস্তবে অবশ্য ওষুধের দাম খুবই কম। কিন্তু এ তো গেল শ্রমজীবী ক্রেডেনশিয়ালস। এর ঠিক বিপরীত মেরুতে দাঁড়িয়ে স্পাইডারম্যান, সুপার হিরো, সমষ্টিকে ডিঙিয়ে এক অলৌকিক ক্ষমতাধর ব্যক্তির গ্লোরিফিকেশন। এক অর্থে এটা একটা ফ্যান্টাসি, কিন্তু ফ্যান্টাসিও তো আর মানে আকাশ থেকে পড়ে না। কোন ফ্যান্টাসি কখন জনপ্রিয় হবে সেটা অনেকাংশে নির্ভর করে আর্থসামাজিক পরিস্থিতির ওপর। এক গবেষকের মতে, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে দেখলে যেসব ফিগার, ট্রোপ আর সিনারিও, মানে যা অসম্ভব ব্যাখ্যাতীত, ফ্যান্টাসিতে সেগুলোর প্রয়োগ হয়। মানে এটাই ফ্যান্টাসিকে ডিস্টিংগুইশ করে। ফ্যান্টাসিতে এমন জিনিসপত্র নিয়ে আসা হয় যেটা আপাতত বাস্তবে নেই। ইতিহাসের কোনো নির্দিষ্ট মুহূর্তে আমাদের কল্পনার যে গণ্ডি, সেটাকে আরও বড় করার আশা রেখে। খেয়াল করুন, এই যে একটা গিভেন হিস্টোরিক্যাল মোমেন্ট, স্পাইডারম্যানও কিন্তু ঐতিহাসিক প্রোডাক্ট, যার সুপার হিরোর ফ্যান্টাসির মোড়কের আড়ালে শুরু থেকেই ছিল, মানে ওই যেটা টিনটিনের প্রথম বইতেও ছিল আর কি, কমিউনিস্ট বিরোধী প্রপাগ্যান্ডা।
স্পাইডারম্যানের প্রথম লম্বা গল্পটির ভিলেনকেই দেখুন, ক্যামেলিয়ন, সোভিয়েত স্পাই, যে কিনা মার্কিনী মিসাইলের সিক্রেট হাতিয়ে নেওয়ার ষড়যন্ত্র করে। গল্পের শেষ দিকে তাকে উদ্ধার করতে আসে একটি সোভিয়েত সাবমেরিন, তাতে আবার স্পষ্ট কাস্তে হাতুড়ির চিহ্ন, মানে একেবারেই কোনো রাগঢাক নেই আর কি। ভিলেন ডিরেক্টলি কমিউনিস্ট, একেবারে স্পষ্টভাবে। স্পাইডারম্যান আবার তার জাল চুরে সেই সাবমেরিনের হ্যাচটা জ্যাম করে দেয়। ভেতর থেকে সোভিয়েত স্পাইরা বলে ওঠে, হ্যাচ তো জ্যামড, প্ল্যানগুলো কি করে হাতাবো কমরেড। অর্থাৎ ওয়ার্কিং ক্লাস সাধারণ ব্যক্তির সুপারহিরো হয়ে ওঠা, কিন্তু আদ্যন্ত মার্কিন স্টিরিওটাইপের সুপারহিরো। এইটা স্রেফ কোইন্সিডেন্স নয়, অন্যান্য বেশ কয়েকজন ভিলেন সেই রাশিয়ারই লোক, রাইনো, ক্রেভেন দি হান্টার, তারা সরাসরি সোভিয়েতের লোক নন, কমিউনিস্ট তো ননই, কিন্তু ভিলেন যদি রাশিয়ান হয়, তাও আবার ওই 60-এর দশকের মার্কিন মুলুকে, তাহলে কে আর অত তলিয়ে ভাবছে বলুন? রাশিয়া মানে লাল, মানে কমিউনিস্ট। আসলে এই তলিয়ে ভাবতে না পারার চোরা টেন্ডেন্সি সবকালেই কোনো না কোনো ফর্মে তো ছিলই। সেটা এ যুগের ইউটিউবের সিনেমা রিভিউয়ারদের এক্সক্লুসিভ আমদানি নয়। কিন্তু স্পাইডারম্যানের গল্পে একদম শুরু থেকেই এই সূক্ষ্ম কমিউনিজম বিরোধিতা গুঁজে দেওয়া হলো কেন? বাচ্চাদের জন্য বানানো কমিক বই, মানে কম বয়সীদের জন্য বানানো কমিক বইতে রাজনীতি ঢোকানোর দরকার পড়লো কেন? দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসিরা তো ফুটে গেল, বিশ্ব তখন দুই মেরুতে ভাঙছে, পুঁজিবাদী ইউএস আর সমাজতান্ত্রিক ইউএসএসআর। ফলে যুদ্ধ শেষ, কিন্তু প্রতিদ্বন্দ্বিতা সবে শুরু, ঠান্ডা যুদ্ধ। এক বিশ্লেষকের কথার রেশ ধরে বলি, বিজ্ঞান, খোলা বাজার এবং ব্যক্তি অধিকারের ধারণা, এগুলো তো নাৎসিদের হারিয়ে দিয়েছে এবং অ্যাফ্লুয়েন্সকে জায়গা দিয়েছে। সর্বগ্রাসী কমিউনিজম এখন নতুন ভীতির কারণ, এবং সেটাকেও হারিয়ে দেবে ওই খাঁটি মার্কিন মূল্যবোধ, অর্থাৎ শত্রু সোভিয়েত। প্রযুক্তিগত ও ঠান্ডা সামরিক লড়াই মার্কিন মুলুকের অভ্যন্তরে কিন্তু পরিণত হলো একটা অদ্ভুত উইচ হান্টে। কেউ ট্যাঁফো করলেই তুমি কমিউনিস্ট বলে দেগে দেয়া এবং হেনস্থা করা। 50-এর দশকের মাঝামাঝি ম্যাকার্থিবাদের সৌজন্যে এই উইচ হান্ট চরমে পৌঁছলো। 1938 সালে তৈরি হওয়া হাউস অ্যান আমেরিকান অ্যাক্টিভিটিস কমিটি, সংক্ষেপে হুয়াক, অতি সক্রিয় এবং ক্ষেত্রবিশেষে অতি উৎসাহী হয়ে উঠল। এই সংস্থাটির কাজই ছিল বাম মনস্ক লোকজনকে ইনভেস্টিগেট, থুড়ি হেনস্থা করা। সেলিব্রিটিরাও ছাড় পেলেন না, চার্লি চ্যাপলিন থেকে সিটিজেন কেইনের পরিচালক, সবাই নাকি মার্কিন বিরোধী। সাংবাদিক ভিক্টর নাভাস্কির মতে এই হুয়াকের হিয়ারিংগুলো ঠান্ডা যুদ্ধের সপক্ষে মার্কিনী কনসেনসাস তৈরি করার কাজটাই করেছিল। এক্স কমিউনিস্টের বয়ান তুলে ধরে সোভিয়েত ইউনিয়নকে মার্কিন পুঁজিবাদের শত্রু হিসেবে দেখানো হলো এবং দেশের বাইরে সোভিয়েত ইম্পেরিয়ালিজমের সাথে দেশের মধ্যেকার তথাকথিত লালকে এক করে দেওয়া হলো। বোঝানো হলো যে রাশিয়ান ফিফথ কলাম আসলে হিটলারের চেয়েও বড় শত্রু, রেড মেনেস অ্যাট হোম। সর্বত্র কমিউনিজমে জুজু দেখার এই যে অভ্যেসটা, যার পোশাকি নাম রেড স্কেয়ার, লাল ভীতি, সেটা প্রায় 3 দশক পর পুরোদমে ফিরে এলো। দেখুন, একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমরা কিন্তু এখানে কে ভালো কে খারাপ এই জাজমেন্টটা পাস করতে বসিনি। ডকুমেন্টেড ঘটনাগুলোকে স্রেফ একটা ঐতিহাসিক কনটেক্সটে গাঁথার চেষ্টা করছি। এনিওয়ে, ঠান্ডা যুদ্ধের রাজনৈতিক জিগির এবং অ্যান্টি কমিউনিস্ট সেন্টিমেন্ট তো স্রেফ যান্ত্রিক প্রচার দিয়ে অনন্তকাল চালানো সম্ভব নয়। ইডিওলজি প্রোপাগেট করার একটা মাস মাধ্যম দরকার, এমন কোনো মাধ্যম যেটা মূলত নবীনদের কাছে পৌঁছবে। এমন একটা মাধ্যম কিন্তু ততদিনে পরিণত হয়ে উঠেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকেই আমেরিকায় কমিক বুকের জনপ্রিয়তা একেবারে আকাশচুম্বী। পাবলিশার্স উইকলি বলছে 1946 সালে আনুমানিক 540 মিলিয়ন কমিক বই প্রিন্ট হয়েছে। দাঁড়ান 540 মিলিয়ন, কতগুলো শূন্য বসবে? যাই হোক, কমিক বইয়ের এই জয়যাত্রা কিন্তু ঝঞ্ঝাটমুক্ত ছিল না। নৈতিক জ্যাঠামশাইরা তো সর্বকালে সর্বদেশেই আছেন। সেই রকমই কয়েকজন অতি বিচক্ষণ ব্যক্তির মনে হলো কমিক বই সমাজে অপরাধ প্রবণতা আর যৌনতার প্রতি আকর্ষণ বাড়িয়ে দিচ্ছে। 1948 সালে তো 2000 কমিক বই পড়ানোর একটা কর্মসূচি নিয়ে ফেললেন কেউ। ওই যে বিজ্ঞান, খোলা বাজার আর ব্যক্তি অধিকারের কথা বলছিলাম, তার একেবারে চমৎকার নিদর্শন, তাই না? 1954 সালে এক মার্কিন সাইকিয়াট্রিস্ট একটা বই লিখে দাবি করেন কমিক বই শিশু মনে বিচ্ছিরি রকমের প্রভাব ফেলছে। যাক, এত কিছু করেও শেষ পর্যন্ত কমিক বইয়ের জনপ্রিয়তা আটকানো গেল না, এবং লেট 50s রাজনৈতিক প্রপাগ্যান্ডা পেল নতুন একটা মাধ্যম, কমিক্স। অপারেশন পেপার ক্লিপের বদান্যতায় নাৎসি বিজ্ঞানীরা তখন মার্কিনীদের হাতে। অন্যদিকে 1959 সালে সোভিয়েতরা বানিয়ে ফেলেছে স্পুটনিক,
কোল্ড ওয়ার একেবারে চরমে। সময়ের দাবি মেনেই স্ট্যানলি নিয়ে এলেন ফ্যান্টাস্টিক ফোর। দুর্দান্ত গল্প, অবশ্য এতেও ওই সাটল অ্যান্টি কমিউনিজম। কোল্ড ওয়ার নেমে এলো বইয়ের পাতায়। আর এক সুপার হিরো আয়রন ম্যান, তাতেও রাজনৈতিক সাজেশন। এই তালিকাটা একবার চোখ বোলান। মার্ভেলের অনেকগুলো বিখ্যাত কমিক সিরিজ এই সময় শুরু হয়, কিন্তু আগে স্পাইডারম্যান, পিওর মার্কিন হিরো। আগেই দেখেছি ছত্রে ছত্রে মার্কিন তথাকথিত মিডল ক্লাসের স্ট্রাগল, অথচ মার্কিন লিবারেল মূল্যবোধের ধ্বজাধারী। অবশ্য অনেকে না জেনেই বলেন লিবারেল আর কমিউনিস্ট বোধহয় একই ব্যাপার, কিন্তু আসলে তো তা নয়। তাই পিটার পার্কার 60-এর দশকের কলেজ ক্যাম্পাসে ছাত্র আন্দোলনের প্রতিও খুব একটা সহানুভূতিশীল নয়। একটি গল্পে যেমন একদল ছাত্র তাকে ক্যাম্পাস প্রোটেস্টে যোগ দিতে বলে, সে রিফিউজ করে বলে আমার তো প্রোটেস্ট করার কিছু নেই। তখন আন্দোলনরত ছাত্ররা বলে যে তাতেও কোনো অসুবিধে নেই, তুমি আজকে আমাদের প্রোটেস্ট জয়েন করলে কাল আমি তোমার কোনো প্রোটেস্টে জয়েন করব। আবার কেউ কেউ বলছে এসব প্রোটেস্ট আসলে ক্লাসে ডুব মারার ফিকির। ভিয়েতনাম যুদ্ধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ চলছে সামনের সারির অনেকগুলি কলেজ ক্যাম্পাসে বিশ্বজুড়ে। অতএব ধরে নিতে পারি যে এসব ছাত্ররা, মানে যারা স্পাইডারম্যানের গল্পে এই ক্যাম্পাস প্রোটেস্টার্স, তারা খানিক বাম। এবার দেখুন, বাম মানেই মার্ক্সবাদী এমনটা তো নয়। আবার মার্ক্স একটুও না বুঝে, না অভিজ্ঞতা থেকে, না বই পড়ে, কোনোভাবেই না বুঝে, কিংবা মানে বই থেকে উদ্ধৃতি মুখস্থ করে মার্ক্সবাদী হয়ে যাওয়া স্টুডেন্ট মার্কসিস্টের সংখ্যাটাও তো নেহাত কম নয়। কিন্তু 60-এর দশকের পশ্চিমা বিশ্বের এই ছাত্র আন্দোলন কিন্তু বিশ্ব জনমত গঠনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। তার একটা কারণ হতে পারে সেই সব আন্দোলনে ওয়ার্কিং ক্লাসের খানিকটা সমর্থন। সেই ওয়ার্কিং ক্লাস যার সদস্য পিটার এবং তার পরিবার, অথচ তার গল্পের ব্যঙ্গের অভিমুখ সেই সব ছাত্রদেরই দিকে যারা হয়তো কিছু ক্ষেত্রে পিটারের শ্রেণীস্বার্থকেই আপহেল্ড করছে। একই সময় সিভিল রাইটস মুভমেন্ট চলছে, বর্ণবিদ্বেষের বিরুদ্ধেও আওয়াজ উঠছে, সেটা অবশ্য মার্ভেলের অন্যান্য কমিক্সেও ধরা পড়ছে। এই যেমন এই গল্পটিতে ভিলেনরা একটি চূড়ান্ত বর্ণবিদ্বেষী সংগঠন চালায়। গল্পের শেষে জানা যাচ্ছে আসলে সংগঠনটা ভুয়ো, কমিউনিস্টরাই আড়াল থেকে এসব করাচ্ছে। সরাসরি হয়তো বলা নেই, কিন্তু গল্পটা পড়লেই বুঝতে পারবেন যে সাজেশনটা একেবারে স্পষ্ট। সিভিল রাইটস মুভমেন্ট বা প্রগতিশীল আন্দোলনগুলোর কোনো প্রভাবই কি স্ট্যানলির উপর পড়েনি? অবশ্যই পড়েছিল। ওই রেড স্কেয়ার তাকে কতটা প্রভাবিত করেছিল অন্তত প্রাথমিকভাবে সেটা তিনি নিজেই জানিয়েছেন 1978-এর একটা সাক্ষাৎকারে। তাকে প্রশ্ন করা হচ্ছে, while we are talking about stereotypes in retrospect, do you feel badly about how you went along with the red scare? আসলে গার্গয়েল বলে একটা চরিত্র ছিল যাকে একজন হরিবল কমিউনিস্ট হিসেবে দেখানো হয়েছিল আর কি। এর উত্তরে স্ট্যানলি জানাচ্ছেন, it was really a more naive time in those years and I am a product of the times. I am a media child. What happened was the comic books you were referring to were done at a time when our government was telling us that we were the good guys and the communists were the bad guys. I had been conditioned. এই উত্তরটা বেশ বড়, কিন্তু শেষ দিকটা খুব ইন্টারেস্টিং। A few years later, when the word came down from DC that the commies are the bad guys, I just acted like one of Pavlov's dogs. Then came Vietnam, then came student protesters, then came a whole change in the country. I think you'll find that at that point we got off the kick. But I do have to plead guilty to what you said at the time you said it. টিনটিনের প্রথম বইটিও বেশ কমিউনিস্ট বিরোধী। টিনটিনের স্রষ্টার বয়ানও খানিকটা স্ট্যানলির মতোই। তিনি বলছেন বলশেভিকদের শত্রু হিসেবে দেখানোর প্রবণতা আসলে সেই সময় এবং পরিবেশের প্রভাব। জিনিয়াসরা ঠিক এইভাবেই এই ব্যাপারটা অ্যাকনলেজ করেন। চুনোপুটিরা অবশ্য কমিক্সে রাজনীতি আনা একদম ঠিক নয় বলে চিৎকার করতেই পারেন, কিন্তু কি আর করা যাবে। কিন্তু স্পাইডারম্যানের শুরুটা যদি এতই কমিউনিস্ট বিরোধী হয়, তাহলে 60-এর দশকের কলেজ পড়ুয়ারা তাকে খোদ চে গেভারার সাথে একাশনে বসাচ্ছে কেন? সে সময়ের এক ছাত্র স্পাইডারম্যানকে পছন্দ করছেন কারণ এই হিরোটির গল্প নানান ভোগান্তি, আর্থিক সমস্যা এবং জীবন সংগ্রামে ভরপুর, অর্থাৎ হি ইজ ওয়ান অফ আস। কারণ বাড়ি ভাড়া দেয়া থেকে ওষুধপত্রের খরচা, সংগ্রামটা হুবহু এক। আরেক সুপারহিরো হাল্ক সম্পর্কে আরেক ছাত্রের বক্তব্য, চরিত্রটি একজন প্রতিষ্ঠান বিরোধী আউটকাস্ট, অর্থাৎ ডিসএনফ্র্যাঞ্চাইজ মানুষের সাথে এই চরিত্রগুলোর কোথাও একটা নারীর টান রয়েছে। কমিউনিস্ট বিরোধী জিগিরে জন্ম নেওয়া সুপারহিরোর সামাজিক বা অর্থনৈতিক ক্রাইসিসগুলো, মানে তার ব্যক্তি জীবনের অর্থনৈতিক বা সামাজিক ক্রাইসিসগুলো, মূলত সেই সব ব্যাপার যেগুলো বামপন্থীরা ট্র্যাডিশনালি হাইলাইট করেন।
এই এক অদ্ভুত কন্ট্রাডিকশন। পুঁজিবাদ বিশ্বের পণ্য উৎপাদন ব্যবস্থাকে একেবারে রেভলিউশনাইজ করে দিয়েছে। এর আগে যে কটা অর্থনৈতিক ব্যবস্থা এসেছে সেগুলোর প্রতিটার থেকে ক্যাপিটালিজম অনেক বেশি এফিশিয়েন্ট এবং অ্যাডভান্সড। কিন্তু পুঁজিবাদের নিজেরও তো মারাত্মক সব কন্ট্রাডিকশনস রয়েছে, যার অনিবার্য ফল প্রতি দশকেই দেখতে পায় গোটা বিশ্ব। স্পাইডারম্যানের জীবন সংগ্রামে কিভাবে যেন পুঁজিবাদের এই কন্ট্রাডিকশনগুলোই হাইলাইটেড হয়ে যায়। সেটা হয়তো ইন্টেনশনাল নয়, কিন্তু হয়। আর সম্ভবত এগুলোই টানতো 60-এর দশকের পশ্চিমা ক্যাম্পাসের ওই বাম স্টুডেন্টদের। গবেষক মার্ক ডিপাওলোর কথা ধার করে যদি বলি, স্পাইডারম্যান ইজ এ স্টাডি ইন পার্সোনাল অ্যান্ড পলিটিক্যাল কনফিউশন, আর্বান হিউমার অ্যান্ড উডি অ্যালেন স্টাইল নিউরোসিস। স্পাইডারম্যানের পলিটিক্যাল অবস্থানের এই অ্যাম্বিভ্যালেন্স কিন্তু অন্তত মার্ক ডিপাওলোর মতে স্পাইডারম্যানের স্রষ্টাদের রাজনৈতিক মতান্তরের ফসল। একদিকে স্ট্যানলি, যিনি খানিক জেনারেল অর্থে প্রগতিশীল, অন্যদিকে স্টিভ ডিটকো, যিনি আবার আইন র্যান্ডের ফ্যান, মানে উগ্র দক্ষিণ ঘেঁষা আর কি। সে যাই হোক, স্যাম রেইমির স্পাইডারম্যানের ছবিগুলো যে এত পপুলার এখনও, এই পপুলারিটির কারণ স্রেফ নস্টালজিয়া হয়তো নয়। ভেবে দেখুন, সিনেমার পিটারের আঙ্কেল বেন বুড়ো বয়সে কাজ হারাচ্ছেন কারণ তার সংস্থা বুড়ো কর্মচারীদের মুহূর্তে ছাঁটাই করেছে। প্রথম ছবির ভিলেন একজন বিজ্ঞানী অন্টারপ্রেনার, যিনি ক্যাপিটাল এক্সপ্যানশনের বাজারে রেলেভেন্ট থাকার তাগিদে একটা ভয়ঙ্কর এক্সপেরিমেন্ট করতে গিয়ে দানবে পরিণত হচ্ছেন। দ্বিতীয় গল্পের ব্যাপারটাও খানিকটা সেই রকমই আর কি। বিগড়ে যাওয়া বিজ্ঞানী ভিলেন, যার আসল উদ্দেশ্য কিন্তু ছিল কালেকটিভ উন্নতি সাধন। তৃতীয় গল্পের বিগড়ে যাওয়া ভিলেন স্যান্ডম্যানকে তো মোটামুটি ওই লুম্পেন প্রলেতারিয়েতের অংশ হিসেবেই ধরে নেওয়া যায়। এরা সবাই বিগড়োচ্ছেন অর্থনৈতিক ব্যবস্থার জাঁতাকলে। এদের স্খলন ট্র্যাডিশনাল অর্থে নৈতিক নয়, বরং অর্থনৈতিক। তৃতীয় ছবির অন্য ভিলেন অবশ্য আরেকটু রাজনৈতিক, ভেনম, এক প্যারাসিটিক এলিয়েন। কমিক বইয়ে যার আত্মপ্রকাশ সেই 80-র দশকে। 1954 সালে সেই যে মার্কিন সাইকিয়াট্রিস্ট বই লিখলেন, শিশু মনকে কী সব বিষিয়ে টিষিয়ে দিচ্ছে কমিক বই। তারপর মার্কিন মুলুকে কমিক কোড অথরিটি বলে একটি বস্তু তৈরি হয়। এই কোডের মূল উদ্দেশ্য হচ্ছে পাবলিশাররা যাতে কমিক বইগুলোকে কোড অনুসারে সেলফ সেন্সর করেন তার ব্যবস্থা করা। যদিও ব্যাপারটা খাতায় কলমে ঐচ্ছিক, তবে আদতে কতটা ঐচ্ছিক সেটা সে যুগের কমিক ডিস্ট্রিবিউটাররাই বলতে পারবেন। তো সেই রকমই একটা নিয়ম ছিল কমিক গল্পে ড্রাগের উল্লেখ একেবারেই না রাখা। স্পাইডারম্যানের একটি সংখ্যায় অবশ্য সেই নির্দেশ না মেনে ড্রাগ বিরোধী বক্তব্য প্যাসিভলি রাখা হয়েছিল। অর্থাৎ সমাজের বাস্তব সমস্যাগুলোকেও এড়িয়ে যাননি স্ট্যানলি। তার নিজের বয়ানে, কমিক্স পত্রিকাগুলোতে তো বাস্তব পৃথিবীর ছোঁয়া রাখতেই হবে, কারণ সেটা না রাখলে তো অর্থহীন কার্ডবোর্ডের সব চরিত্র তৈরি হবে। আজকের দিনে সেসবে লোকের আগ্রহ নেই। লোকের আগ্রহ হচ্ছে সেসব গল্পে যেগুলো কিনা মানুষের আজকের পারিপার্শ্বিকের কথা বলে। এবার আসি ভেনমে। সে 1920-30 থেকেই বিভিন্ন পপ কালচার মিডিয়ামে নিউ ইয়র্ক বা পার্শ্ববর্তী অঞ্চলের দুষ্কৃতী রাজ উঠে এসেছে। টিনটিনে তো 30-এর দশকের শুরুতে, আর অরণ্যদেব কমিক্সের 60-এর পরেও। কিন্তু 30-এর গ্রেট ডিপ্রেশন বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 2 দশক মতো যে তথাকথিত এজ অফ অ্যাফ্লুয়েন্স এসেছিল বলে অনেকে মনে করেন, তার খোঁয়ারি কাটতে শুরু করেছে ওই 70-এর দশকে। 1973 থেকে 1979 সালের মধ্যে তরুণ মানে ইয়াং মেনদের সাপ্তাহিক আয় কমে যায় 7%। 1979 থেকে 1989 এর মধ্যে এই সংখ্যাটা দাঁড়ায় 19-এ। এর মধ্যে অবশ্য একটা অর্থনৈতিক মন্দার পিরিয়ড ছিল, কিন্তু 1982 থেকে 1989 সালের মধ্যেকার 7 বছর যখন ওভারঅল চাকরির গ্রোথ বেশ ভালোই, তখন তরুণদের সাপ্তাহিক আয়ের পতন 9%। 1989 থেকে 1994 এর মধ্যে 5 বছরে আরও 9%। মানে হিসেবটা দাঁড়াচ্ছে 1973 সালের আমেরিকায় একজন 25 বছর বয়সী তরুণ সপ্তাহে যা রোজগার করত, 1994 সালে একই বয়সী কোনো তরুণের আয় তার থেকে 31% কম। এই ডেটা পয়েন্টের ডেমোগ্রাফিকটা পিটার পার্কারের কাছাকাছি বলে এটাই উল্লেখ করলাম। অর্থাৎ তথাকথিত মিডল ক্লাস তৈরি হওয়ার সঙ্গে সঙ্গেই পড়ল একটা বিশাল বড় গেঁড়াকলে। 90-এর দশকে এ নিয়ে বিস্তর লেখালেখিও হয়েছিল। সমকালের বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক অ্যাংজাইটি তো ইমপ্লিসিটলি শিল্পের মাধ্যমে উঠে আসে। আবারও বলছি, ইমপ্লিসিটলি, হয়তো সচেতনভাবে নয়। এবং আমাদের মনে হয় এরকমই কিছু একটা ওই ভেনমের ক্ষেত্রে ঘটেছিল। ভেনম মানে স্পাইডারম্যানের সেই এলিয়েন শত্রু। এই তথাকথিত মিডল ক্লাস এত দুঃখ দুর্দশার মধ্যে যেটুকু কমফোর্ট জোন অ্যাচিভ করতে পেরেছে, সেটা থেকে তাদের মধ্যে 80-র দশকে লুম্পেন প্রলেতারিয়েতের খপ্পরে পড়ার একটা চাপা ভয় তৈরি হতেই পারে।
কায়িক পরিশ্রম করা পোক্ত চেহারা যেমন হয়, মানে আমাদের যেরকম নয়, ভেনামের বডি খানিক সেরকম, খেলার ছলে হাতি লোফেন টাইপের একটা ভাইব। ভেনাম আবার প্যারাসিটিক, কারোর দেহকে হোস্ট হিসেবে ব্যবহার করে হোস্টের প্রকৃত সেলফের থেকে হোস্টের নতুন সত্তার একটা বিচ্ছিন্নতা তৈরি করে। কারণ ভেনামের এক বিখ্যাত শিকার কিন্তু মিডিয়া ইন্ডাস্ট্রির এক কর্মী, যে অলরেডি এলিয়েনেটেড, এডি ব্রক। একসময় সে ছিল এক সৎ সাংবাদিক। ভুল করে ফেক নিউজ বানানোর ফাঁদে পড়ে, মানে পারিপার্শ্বিকের চাপে অবশ্যই, সে কার্যত পেশাগতভাবে একঘরে হয়ে যায়। তারপর তার সংস্থার মুনাফা মেশিন হয়ে ওঠার জাঁতা কলে একের পর এক রাবিশ খবর প্রডিউস করতে থাকে। আজকের দিনে হলে অবশ্য তার পদোন্নতি হতো। I was forced to write venomous celebrity exposes for scandal rags. The garbage I was forced to write began to rot my soul. এখানে এই রট মাই সোল মানে কি? এই এডি ব্রক ভুল করেছে ঠিকই, কিন্তু তারপর সিস্টেম তাকে একেবারে নিংড়ে নিয়েছে। সে তার নিজের শ্রম, পারিপার্শ্বিক, এমনকি নিজের সত্তা থেকেও বিচ্ছিন্ন, মানে সোল থেকেও বিচ্ছিন্ন, এলিয়েনেটেড। তার এই অবস্থার সুযোগ নিয়ে ভেনাম তার শরীরে চেপে বসছে, এডি ব্রককে ভয়ঙ্কর এক ভিলেন করে তুলছে। এই ইমেজারি কি শুধুই প্রতিহিংসার আর্কিটাইপ, নাকি তথাকথিত মধ্যবিত্তের অ্যাংজাইটি লুম্পেন প্রলেতারিয়েতদের নিয়ে? কেউ কেউ বলেন মানব প্রকৃতি খুবই স্বার্থপর, লোভী। মানুষ নাকি একেবারেই সহানুভূতিশীল বা দয়ালু নয়। মানব প্রজাতির ইতিহাস নাকি নিজেদের মধ্যে মারামারি করার ইতিহাস। এই কথাগুলো যাঁরা বলেন তাঁরা হয়তো তাদের নিজেদের পরিবার বা বন্ধুবৃত্ত সংক্রান্ত অভিজ্ঞতাগুলোকে বেশি গুরুত্ব দেন, দিতেই পারেন। গবেষণা কিন্তু বলছে মানুষের প্রকৃতি এরকম একমাত্রিক নয়। লোভ, মারামারি, রুথলেসভাবে স্বার্থরক্ষার ট্রেট যেমন মানুষের আছে, ঠিক তেমনই অসংখ্য রিসার্চ বলছে যে মানব প্রকৃতির ভালো দিকগুলোর উদাহরণও ভুরি ভুরি। স্ক্রিনে সেরকমই কয়েকটা উল্লেখ করলাম। গবেষণা এটাও বলছে যে কার চরিত্র কেমন হবে সেটা বেশ খানিকটা নির্ভর করে সে কোন পরিবেশে বড় হচ্ছে, অর্থাৎ তার পারিপার্শ্বিকের ওপর। অর্থাৎ মানব প্রকৃতি অপরিবর্তনীয় নয়, ডান দিক। এতে জেনেটিক্স এবং পরিবেশ, মানে সামাজিক অর্থনৈতিক পরিবেশ, দুটোরই অ্যাক্টিভ ভূমিকা থাকে। ঠিক যেমন ভেনামের খপ্পরে যে পড়ছে তার চরিত্রের গোলমেলে দিকটাকে এই ভেনাম অনেক বেশি অ্যাম্পলিফাই করছে। এডি ব্রকের মধ্যে দুরকম নেচারই রয়েছে, কিন্তু পরিবেশগত ফ্যাক্টর হিসেবে ভেনাম এডি ব্রকের চরিত্রের একটা নির্দিষ্ট দিককে সর্বগ্রাসী করে তুলছে। অর্থাৎ ভেনামের এই রূপক মানব প্রকৃতির ডান দিক, কন্ট্রাডিক্টরি দুটো সাইডকে অ্যাকনলেজ করছে। এডি ব্রক ছাড়াও আরও মিডিয়া পার্সন গল্পে ছিলেন, যেমন জে জনা জেমসন, যিনি উঠতে বসতে স্পাইডারম্যানকে গাল দেন, তথ্য প্রমাণের তোয়াক্কা না করে সবকিছুতেই স্পাইডারম্যানকে ভিলেন হিসেবে দেখাতে চান। তার কাগজ ডেইলি বিউগেলে রীতিমতো প্রপাগ্যান্ডা চালান। চলচ্চিত্রে অবশ্য এ ধরনের চরিত্র আমরা আগেও দেখেছি। কিন্তু দেখুন, স্পাইডারম্যান যে শহরে থাকে সেখানে এত সমস্যা, আনএমপ্লয়মেন্ট, ওষুধের দাম, এত উদ্ভট ভিলেন আসতেই থাকে। অথচ সেসব নিয়ে এই জেমসনের কোনো মাথা ব্যথা নেই। তাঁর ফোকাস একটাই, স্পাইডারম্যানকে ভিলেন প্রমাণ করা। অর্থাৎ নিউজের মূল ন্যারেটিভ কি হবে সেটা ঠিক করে দেবেন এই জেমসন। মাইকেল প্যারেন্টি তার ইনভেন্টিং রিয়ালিটি বইতে বলছেন, মিডিয়া সবসময় যে আমাদের এক্স্যাক্টলি কি ভাবতে হবে সেটা ঠিক করে দেয় এমনটা নয়, কিন্তু কি নিয়ে ভাবতে হবে সেটা ঠিক করে দিতে তারা দারুণ সফল। সিটিজেনরা স্পাইডারম্যানকে কতখানি খারাপ বা ভালো ভাববে সেইটা নিয়ে কিন্তু জেমসন আদৌ খুব একটা চিন্তিত বলে মনে হয় না। কিন্তু সিটিজেনরা যে স্পাইডারম্যানকে নিয়েই ভাববে অন্তত আরও 25টা গুরুত্বপূর্ণ ইস্যু বাদ দিয়ে, সেই লিমিটটা কিন্তু তিনি সেট করে দেন গল্পে। প্যারেন্টির কথা রিলেট করলে তারাই আমাদের ইস্যু এজেন্ডা সেট করে দেয়। কি আশ্চর্য দেখুন, ওই রেড স্কেয়ারও শিল্প সাহিত্যের ক্ষেত্রে ঠিক করে দিচ্ছিল আপনি ঠিক কি ভাববেন আর কতটা ভাববেন। বাস্তবের জেমসনদের রাজনৈতিক এজেন্ডায় তৈরি হওয়া গল্পের জেমসন ঘুরে ফিরে সেই বাস্তবের প্রপাগ্যান্ডা মেকানিজমকেই এক্সপোজ করছে। এও কিন্তু এক কন্ট্রাডিকশন। আবার সিনেমার দিক থেকে দেখলে 2004 স্পাইডারম্যান 2 ছবিটার চরিত্র ডক্টর অক্টোপাস আর্টিফিশিয়াল সূর্য বানাতে গিয়ে, অবশ্য মানবজাতির কল্যাণের উদ্দেশ্যেই,
তাঁর মেকানিক্যাল 4টে হাত তাঁর চিন্তা শক্তির দখল নেয় এবং তাকে ভিলেনে পরিণত করে। বিজ্ঞান যখন খালি ওই প্রফিট তোলার মোটিভের সাথে জুড়ে যায় তখন সে তো দিগ্ভ্রান্ত হবেই। ডক্টর অক্টোপাসের এই পতন গ্রিক পুরাণের ইকারাসের মতোই। ডিডালাস আর তাঁর পুত্র ইকারাস কৃত্রিম ডানার সাহায্যে কারাগার থেকে পালায়। ইকারাস উড়তে উড়তে আরও ওপরের দিকে উঠতে থাকে এবং সূর্যের অপেক্ষাকৃত কাছে পৌঁছে যাওয়ার ফলে তার ডানার মোম গলে যায়। শেষ অবধি তার যা হওয়ার সেটাই হয়, কিন্তু তার এই যে ফল মানে পতন, এটা কিন্তু ডক্টর অক্টোপাসেরও গল্প। ছবির শেষ দিকে ডক্টর অক্টোপাসের সম্বিত ফেরে বটে, কিন্তু ওই আক্ষরিক অর্থের পতন তিনি ঠেকাতে পারেন না। ইকারাসের পতন হয় সমুদ্রে, আর ডক্টর অক্টোপাস প্রায়শ্চিত্ত করতে তলিয়ে যান জলের তলায় তার সেই আর্টিফিশিয়াল সূর্যকে নিয়ে। অতিরিক্ত আত্মবিশ্বাস, অহংকার এবং অনিবার্য পতন, সেই ইকারাসের গপ্প। এই ইন্টারপ্রিটেশনটা অবশ্য মূল কমিক্সের সাথে হুবহু মেলে না, সে যাই হোক। শেষ কন্ট্রাডিকশনটা এখনও বাকি। স্পাইডারম্যানের মূল মন্ত্র, উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। গল্পের একেবারে শুরুতে পিটার শুধু তার আঙ্কেল আর আন্টকে নিয়ে চিন্তিত, যাতে তারা সবসময় আনন্দে থাকে। সে ভাবে বাকি দুনিয়ার কি হলো তাতে আমার কি। একেবারেই ব্যক্তিকেন্দ্রিক, কিন্তু আঙ্কেল বেনের মৃত্যুর পর সে ব্যক্তির দায়িত্বের থেকে সমষ্টির দায়িত্বকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করছে। স্পাইডারম্যান হয়ে উঠছে, মানে পিওর ব্যক্তিকেন্দ্রিক চিন্তা যে রাজনীতির ফসল, সেখান থেকে বেরিয়ে সমষ্টি এবং ব্যক্তির একটি ডায়ালেকটিক্যাল ব্যালেন্স তৈরি করতে পারার চিন্তাধারায় তার উত্তরণ ঘটছে। মজা এই যে আরেকটু জুম আউট করলেই দেখবো এই কালেকটিভ রেসপন্সিবিলিটি সামলাচ্ছে কে? একজন অলৌকিক ক্ষমতাধর ব্যক্তি। অর্থাৎ অ্যাকচুয়াল কালেকটিভ প্রবলেমের বা সোসাইটাল ইস্যুগুলোর কোনো ফিক্স নেই, শুধু সুপারহিরো এসে টুকটাক হেল্প করে লোকজনকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। টমাস কার্লাইলের গ্রেট ম্যান থিওরির আধুনিক ভার্সন। স্ট্যানলি অবশ্য সুপারহিরো মিথের এই লিমিটেশনটা স্বীকার করেছেন। বর্ণবিদ্বেষ কী করে আটকানো যায় সেই সংক্রান্ত এক আলোচনায় তিনি বলছেন, বিগেট্রি আর বর্ণবিদ্বেষ আজকের দুনিয়ায় সবচেয়ে বিপজ্জনক সামাজিক ব্যাধিগুলোর মধ্যেই পড়বে। কিন্তু কস্টিউম পরা সুপারভিলেনদের যেমন স্রেফ ঘুষি মেরে হারিয়ে দেওয়া যায়, এই সামাজিক ব্যাধিগুলোকে কিন্তু সেভাবে হারানো যাবে না। ফলে বুঝতেই পারছেন স্পাইডারম্যানের গল্প রাজনীতির ফসল, কিন্তু এটা কোনো স্ট্রেট ফরওয়ার্ড রাজনীতি নয়, বরং একটা চলমান কন্ট্রাডিকশন। স্পাইডারম্যান বাম না ডান এই প্রশ্নের উত্তর এটাই, উত্তর নেই। এই কন্ট্রাডিকশনের কি কোনো সলিউশন আছে? কে জানে, জানি না। প্রিয় চরিত্রের কন্ট্রাডিক্টরি সাইডগুলোকে যদি এমব্রেস করতেই না পারি, তাহলে আর কী বা পারলাম? আপাতত এই ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক বাটনে একবার প্রেস করবেন, যদি ভালো না লেগে থাকে তাহলে ডিসলাইক বাটনে দুবার প্রেস করবেন, এবং সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করতে পারেন ইচ্ছে হলে। আর আমাদের চ্যানেলের বাকি ভিডিওগুলো যেমন এইটা দেখতে পারেন। পরের ভিডিওতে দেখা হচ্ছে।